200 রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ, এটা যেমন সত্যি তেমনি মাত্র 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 2 রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ, এটাও সত্যি। কিভাবে? আফগানিস্তানের 293 রানের জবাবে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে আমরা 93 রানে, অর্থাৎ দল হিসাবে আফগানিস্তানের কাছে আমরা হেরেছি 200 রানে। স্কোর কার্ডে সেইটাই লেখা রয়েছে, যেটা লেখা নেই কিংবা লেখা আছে একটু অন্যভাবে, ওই হিসাবে আমরা 2 রানে ম্যাচ হেরেছি। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান একাই করেছেন 95 রান, আর আমরা পুরো দল মিলিয়ে এক্সট্রা সহ 93 রানে অল আউট, অর্থাৎ ইব্রাহিম জাদরানের কাছে আমরা 2 রানে ম্যাচ হেরেছি। এরকম ব্যঙ্গ বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায় এখন ভরপুর। বাংলাদেশ টিম এটা ডিজার্ভ করে। আমরা যেই ক্রিকেটটা খেলেছি এইটা তারা ডিজার্ভ করে। জানি না, এই আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেন মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন যে যেই দিন আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব একসঙ্গে ক্লিক করবে সেই দিন আমাদের সামনে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কেউ দাঁড়াতেই পারবে না। এখন রিশাদ বলতেই পারেন যে ভাই আমাদের তো ক্লিক করে নাই, অতএব দাঁড়াতেই পারবে না, সেই বলাটা তো আমার ঠিক আছে, বলতে পারেন। আবার ওইটার কাউন্টারও আমি বলতে পারি যে ওই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে যেদিন আপনাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং ক্লিক করবে ওই দলগুলো দাঁড়াতেই পারবে না, ওই দলগুলোরও যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্লিক করে তাহলে ঘটনাটা কি ঘটবে, এটা তো মাথায় রাখা উচিত। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটাতে আমরা হোয়াইট ওয়াশ হওয়ার পরে আমাদের মুখে আটকড়ি অর্থেই ওরা যে চুনকাম করে দিয়েছে, তারপরে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ মিডিয়ার সামনে এসে তিনি বললেন যে আমরা আসলে অতটা খারাপ দল নই যতটা খারাপ দেখাচ্ছে, যতটা খারাপ আমরা রেজাল্ট করেছি অতটা খারাপ দল নই আমরা। স্কোর কার্ড কি এত মিথ্যা বলছে, এত ভুল বলছে? এবং সিরিজের প্রতিটা ম্যাচেই আগের ম্যাচের চেয়ে আমরা আরো বেশি করে খারাপ খেলেছি, যদিও তৃতীয় ওয়ানডেতে সবকিছু ছাপিয়ে গিয়েছে। এবং সেইখানটাতে নাইম শেখ এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা যদি আপনাদের কারো কাছে থাকে আমাকে একটু জানিয়ে যান প্লিজ। দেখুন, ফার্স্ট ম্যাচটাতে আমরা 221 রান করেছিলাম, 17 বল হাঁটতে থাকতে 5 উইকেটে হেরেছি, ওইটাকে যথেষ্ট খারাপ মনে হয়েছিল। সেকেন্ড ম্যাচে ওদের 190 রানের জবাবে আমরা 109 রানে অল আউট হয়ে গিয়ে 81 রানে ম্যাচ হেরে গিয়েছি, মনে হয়েছিল তখন যে প্রথম ম্যাচটাতে তো বরং আমরা অনেক ভালো খেলেছি। আর তৃতীয় ম্যাচে যখন 200 রানে আমরা হেরে গেলাম মাত্র 93 রানে অল আউট হয়ে গিয়ে, তখন তো মনে হয় যে আগের 2টা ম্যাচে তো বাংলাদেশ তুমুল ভালো খেলেছে। প্রতিটা ম্যাচে ক্রমান্বয়ে যে আমরা খারাপ খেলেছি এবং সেই জায়গাটাতে আমাদের ব্যাটিংও যে ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মিরাজকে বলতে হচ্ছে 50 ওভারের ক্রিকেটটা ইনিংসটা এখন আমরা 50 ওভারই কিভাবে খেলবো সেই দিকে প্ল্যান করতে হবে। বাংলাদেশের ক্রিকেট আবার ওই যুগে ফেরত গেল যে 50 ওভার খেলতে পারলে সেইটাই স্বস্তি, সেইটাই আমাদের জন্য কোট আনকোট একটা বিজয়। আমি কালকে টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট সেই 2004-এর পর, আমরা 99 বিশ্বকাপে তো পাকিস্তানের বিপক্ষে জেতার পরে 47টা ওয়ানডে ম্যাচ আমরা উইনলেস ছিলাম, এবং 2004 সালে গিয়ে আমরা জিম্বাবুয়েকে হারিয়েছি ফাইনালে গিয়ে। ওই 2004-এর পর এখন 2025, এই 20-21 বছর সময় আমাদের ওয়ানডে ক্রিকেট এত বাজে অবস্থায় কখনোই ছিল না। একজন আমি দেখছিলাম আমার ওই ভিডিও নিচে কমেন্টস করছেন যে ভাই আপনি 2011 বিশ্বকাপের 58 আর 78 রানে অল আউট হওয়ার কথা ভুলে গেলেন। না, আমি ভুলে যাইনি, কিন্তু ওই 58-78 অল আউট হলেও তো আমরা ওই ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ জিতেছিলাম। ওই ওয়ার্ল্ড কাপে আমরা ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে ম্যাচ জিতেছিলাম। আপনি আমাকে বলেন তো যে এখন বাংলাদেশের ওয়ানডে টিমের যে অবস্থা, কোনো রকম কোনো বিশ্বাস কি পান যে এই বাংলাদেশ কোনো ম্যাচ জিতবে? মানে ওই বড় দল ইংল্যান্ডের মতো দল ওগুলা বাদ দেন, কোনো ম্যাচ জিতবে ওই অবস্থাতেই তো ইনফ্যাক্ট আমরা নাই। সর্বশেষ 12টা ওয়ানডের মধ্যে আমরা 11টা ম্যাচে হেরেছি। হ্যাঁ, এইরকম খারাপ রেজাল্টের ওয়াইজ আমি আবার পরে ঘাটাঘাটি করে দেখলাম একটা সময় আমাদের ছিল 2014 সালে, সেইবার আমরা প্রথম যে আমরা 12টা ম্যাচ ওই বছর খেলেছিলাম, টানা 12টা ম্যাচই আমরা হেরেছিলাম। শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছি, এশিয়া কাপের সব ম্যাচ হেরেছি, ভারতের কাছে সব ম্যাচ হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের কাছে সব ম্যাচ হেরেছি। তার খেসারত দিয়ে মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্সি সরিয়ে দেওয়া হলো, মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন হলো, এবং তার ওই জাদুর স্পর্শে বাংলাদেশ টিমটা মুহূর্তে বদলে গেল। আমরা ওর পরেই জিম্বাবুয়ের সঙ্গে ঘরে মাটিতে যে সিরিজটা ছিল আমরা 5-0 ব্যবধানে জিতেছি, এবং মাস দুয়েক পরে যে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়, সেইখানে তো আমরা কিভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিলাম রূপকথার মতো, সেটা তো নিশ্চয়ই আমাদের মনে রয়েছে। ফলে ওই মাশরাফির ক্যাপ্টেন্সি দেওয়ার আগ পর্যন্ত মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্সিতে ওই 2014-র প্রথম 12টা ওয়ানডের 12টাই আমরা আসলে হেরেছিলাম। ওইটাই একমাত্র বলতে পারেন যে এখনকার এই খারাপ সময়ের সঙ্গে তুলনীয়।
আমি যেটা বলছিলাম যে শান্ত এবং নাইম শেখের ব্যাটিংটা, এটার কোনো ব্যাখ্যা আসলে হয় কিনা। আমরা 293 রান চেস করতে নামছি, আমাদের 294 রান করতে হবে, 300 বলের খেলা, অর্থাৎ প্রতি বলে বলে আমাদের রান নিতে হবে। এই সময় আমাদের ওপেনার নাইম শেখ তিনি 24 বলে 7 রানের একটা ইনিংস খেললেন। তার ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে মাত্র 29। এটার কোনো ব্যাখ্যা কি আছে আমাকে বলেন তো দেখি। নাইম এই যে ওয়ানডে টিমটাতে একাদশে ফিরলেন প্রায় যে এতদিন পর, বছর দুয়েক পরে, কয়েকটা সিরিজ ধরে তাকে ক্যারি করা হচ্ছে, তাকে আসলে বাদ দেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছিল না, কেননা তিনি তো ম্যাচ খেলেননি, না খেলিয়ে বাদ দেই কিভাবে। এই ম্যাচ খেলিয়ে বোধহয় তাকে বাদ দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো এবং সেইটা তিনি খুব 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 ওইটাকে সাপোর্ট করলেন নিজের ব্যাটিংটা দিয়ে, যে আস্কিং রেট 6, ওপেনার তিনি, প্রথম পাওয়ার প্লে, সুযোগ কাজে লাগানো, এই অবস্থায় 30 স্ট্রাইক রেটে ব্যাটিং করা এক নাইম শেখ ছাড়া আর কারো পক্ষে সম্ভব বলে ভাই আমার কাছে মনে হয় না। আর ওই সময়ের ওই ঘটনাটার কথাটা একটু আলাদা করে মনে করে দেখুন যে নো বল হলো ফ্রি হিট এবং সেই ফ্রি হিটটাতে মোটামুটি তিনি হচ্ছে কি একটা গ্রাউন্ড শট, সেফ শট, মিড অনের দিকে শট তিনি খেললেন। এইটা শুধু ওই যে গত টি-20 মানে আমরা বিভিন্ন সময় দেখেছি, মাহমুদুল্লাহ রিয়াদেরও আমরা এরকম দেখেছি যে তিনি মোটামুটি ডিফেন্স করছেন, যে এই ফ্রি হিটেও আসলে সেই ডিফেন্সিভ শট খেলছেন। খেলার সেই মেন্টালিটির জায়গাটাতেই নাই। নাইম শেখ খারাপ, তাহলে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত এই ম্যাচটাতে তিনি করেছেন 3 রান এবং সেই জন্য খেলেছেন 16টা বল। প্রথম 9টা বলে তিনি কোনো রান নিতে পারেননি। নাইম শেখ আউট হওয়ার পরে তিনি ক্রিজে নেমেছেন। নাইমের এরকম ব্যাটিং অ্যাপ্রোচ, আমরা অলরেডি পিছিয়ে পড়ছি, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার হিসেবে শান্ত কোথায় এই জায়গাটা থেকে দলকে রিকভার করবেন, কিন্তু মনে হলো যে রিলে রেসের মতো নাইমের কাছ থেকে ব্যাটনটা নাজমুল হোসেন শান্তর কাছে আসলো এবং তিনি প্রথম 9 বলে কোনো রানই নিতে পারলেন না। 16 বলে 3 রান করে তিনি প্লেড অন হয়ে বোল্ড হয়ে তিনি আউট হয়ে চলে গেলেন। তার ব্যাটিং ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে 18। তাহলে নাইমের 29, শান্তর 18। বাংলাদেশের ব্যাটিং এর আর থাকেটা কি বলেন তো, কোন জায়গাটাতে থাকে? আমরা কি ও সত্যি সত্যি যে সম্মানজনক পরাজয়ের জন্য আমরা খেলেছি প্রথম থেকেই, যে না ওরা 293 করেছে, আমরা যদি 200 রান করতে পারি তাহলেই তো আমাদের পরাজয়ের ব্যবধানটা একটু ভদ্রস্ত দেখায়, কিছু রান টান করলে, কেউ একজন স্কোর করলে হয়তো বা সমালোচনার জায়গাটা কম দেখায়, এইরকম একটা জায়গা থেকে কি আমরা খেলেছি? ভাই রশিদ খানকে আমরা এই পুরো টি-20 সিরিজ, সেই যে ধরেন এশিয়া কাপ, টি-20 সিরিজ, এই ওয়ানডে সিরিজ আমরা দেখছি রশিদ খানকে কিরকম তাদের সামনে আসলেই আমরা এলোমেলো হয়ে যাচ্ছে এবং সেই এলোমেলো হয়েটা আমরা কন্টিনিউ করলাম। আমাদের এইখানে তাওহিদ হৃদয় তিনিও গুগলি বুঝতে পারেন না, আমাদের এখানে সাইফ হাসান যিনি একমাত্র ডাবল ডিজিটে গিয়েছেন, 43 রানের একটা ইনিংস খেলেছেন, তিনিও রশিদ খানের গুগলি বুঝতে পারেন না। আর নুরুল হাসান সোহান ওয়ানডেতে তার এভারেজ ছিল হচ্ছে গিয়ে 82.50, এটা নিয়ে অনেক চর্চা হয়েছে। ওইটার মধ্যে শুভঙ্করের ফাঁকিটাও অনেকে এটা বলেন না, সামনে আনেন না, শুধুমাত্র ওইটাকে সামনে আনেন যে না 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 82 এভারেজ দিয়ে কেন তাকে আসলে ওয়ানডেতে খেলানো হয় না। ভাই তিনি খেলেছেনই 7টা ম্যাচ, তার মধ্যে মানে 7টা ইনিংস, তার মধ্যে 5টা ইনিংসে তিনি নট আউট ছিলেন, ফলে যে 165 রান করেছেন সেইটাকে ভাগ দিয়েই তো 82.5 হয়, সেই হিসাবে তার এভারেজটা 82.5। এই সিরিজের 3 ম্যাচ খেলে যখন তিনি 7, 15 এবং 2 রান টোটাল যখন 24 রান করলেন, এভারেজ কিন্তু 82 থেকে 37-এ নেমে এসেছে এবং যেভাবে খেলছেন আর একটা দুইটা সিরিজ খেললে সেইটা মোটামুটি 17-এর দিকে নেমে আসতে পারে। শামীম পাটোয়ারি এই ম্যাচটাতে একাদশে সুযোগ পেলেন, সিরিজের আগের 2টা ম্যাচে সুযোগ পাননি। তিনি বোলারকেও কষ্ট করতে দিলেন না, তিনি রান আউট হয়ে গেলেন। স্ট্রাইকের ব্যাটসম্যান সেই বলটা পয়েন্টে ঠেলেছে, নন স্ট্রাইকার শামীম তিনি বাইরে বেরিয়ে এসেছেন, মনে হচ্ছিল যে ফিল্ডার ঘুমিয়ে আছেন এবং ফিল্ডারের সেই ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়ে গেলেন। স্টুপিডিটি একেবারে। বাংলাদেশ যেই ব্যাটিংটা করেছে ভাই, 93 রানে অল আউট, সেটাতেই বোঝা যায়। 100 রানও আমরা করিনি, সেটাতেই বোঝা যায়। 200 রানের ব্যবধানে হেরেছি, সেটাতেই বোঝা যায়। এখন যদি এইটাকে আমরা, আমাদের ক্রিকেটাররা বলেন যে না নিজেদের সেরা দিনে আমরা যদি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্লিক করে, তাহলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আমাদের সামনে কোনো, ওরা কেউ আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। এটা ভাই হাস্যকর শোনায়, আপনাদের নিয়ে সবাই হাসাহাসি করে। ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ একটা হাসির পাত্র পরিণত হয়ে যাচ্ছে। যখন মেহেদী হাসান মিরাজ বলেন যে আমরা যতটা খারাপ দল দেখাচ্ছি আমরা ততটা খারাপ দল নই, সবাই হাসাহাসি করে রে ভাই। যেই দল 12টা ওয়ানডের মধ্যে 11টা হেরেছে, যেই দল সর্বশেষ টানা 4টা সিরিজ হেরেছে এবং যেই দল এখন খেলতে নামলেই হারে, সেই দলের ক্যাপ্টেন এসে যখন বলেন যে আমাদের যতটা খারাপ দেখাচ্ছে ততটা খারাপ আমরা নই, তখন কিন্তু আসলে দলটা একটা হাসির পাত্রই হয়ে যায়।
ক্যাপ্টেনের নিজেরও যে ওই ডিসিশনটা খুবই 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 অদ্ভুত ওই ডিসিশন, যখন তার সাইফ হাসানকে তিনি বোলিংয়ে এনেছেন সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক। অবভিয়াসলি তিনি একটা চান্স নিয়েছেন, কিন্তু সেটা যখন ক্লিক করে গেছে মাস্টার স্ট্রোক বলতেই হবে, কেননা সাইফ এসেই 30 ওভার শেষে যেখানে আফগানিস্তান স্কোর 1 উইকেটে 169 ছিল, তারা 300 350 করে ফেলে কিনা। ওই সময় সাইফকে বোলিংয়ে আনা হলো এবং তিনি এসে 4 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়ে 3টা উইকেট তুলে নিল। সেই সাইফকে বোলিং থেকে সরিয়ে দেওয়া হলো। 4 ওভারে 6 রান, ওয়ানডে ক্রিকেটের হিসাবটা বোঝেন। মানে এই অবস্থাতে কিভাবে একজন ক্যাপ্টেন একজন বোলারকে আসলে ওই জায়গা থেকে সরিয়ে নেয়, এবং তাকে আর বাকি সময় বোলিং করানো হলো না। তিনি অবশ্যই সাইফ হচ্ছে গিয়ে আমাদের মেন বোলার না, অবশ্যই সাইফ পার্ট টাইমার, কিন্তু পার্ট টাইমার ভালো করলে তাকে নিয়ে কন্টিনিউ করানো হবে না। 4টা ওভারে যিনি 6টা রান, 24টা বলে যিনি মাত্র 6 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন, তাকে কেন কন্টিনিউ করানো হবে না, কোন যুক্তিতে করা হবে না? ফলে ওয়ানডে ক্রিকেটটাই আমরা আসলে যেই ব্যাটিংটাই স্পেশালি করছি সেইখানটাতেই আমরা আসলে হাস্যাস্পদ হয়ে গেছি, এবং সেইখানটাতে যখন মিডিয়ার সামনে এসে ওরকম বড় বড় কথা আমাদের ক্রিকেটাররা বলেন যে আমাদের সব ডিপার্টমেন্ট ক্লিক করলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডও আমাদের সামনে দাঁড়াতে পারবে না, যখন আমাদের ক্রিকেটাররা বলেন যে যতটা খারাপ দেখাচ্ছে আমাদের দল ততটা খারাপ না, সেইটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশকে হাসির পাত্রই করে দেয়। বরং এখন আত্মোপলব্ধির সময় এসেছে, আমার মনে হয় নিজেদের এটা স্বীকার করে নেওয়ার সময় এসেছে যে আমরা অলমোস্ট গত 20 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট অবস্থানে ওয়ানডে ক্রিকেটে রয়েছি, এবং সেইটা যদি আমরা উপলব্ধি করতে পারি এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা পাথ পাওয়া গেলেও যেতে পারে। যদিও আসার জায়গাটা কম দেখছি, যদিও এখন জানি নেক্সট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে আমরা ধান ক্ষেতের উইকেট বানিয়ে ম্যাচ জিতে, সিরিজ জিতে, এই যে দগদগে ক্ষত আমাদের, সেইটা ঢাকার সর্বোচ্চ চেষ্টাটাই করব।